স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে অনেক কথাই তো বলা হয়। ভরসা, ভালোবাসা, একসঙ্গে বুড়ো হওয়ার স্বপ্ন। কিন্তু আইনের একটা ঠান্ডা, ইস্পাতের মতো শক্ত শেকল যখন এই সম্পর্কের ঠিক মাঝখানে এসে পড়ে, তখন দৃশ্যপট কেমন দাঁড়ায়? ধরুন একজন স্ত্রী, যিনি পেশায় পুলিশ কর্মকর্তা, তার নিজের স্বামীকেই যদি হাতকড়া পরিয়ে ভরা গ্রামের সামনে দিয়ে টেনে নিয়ে যান, প্রথম দেখায় যে কারো মনে হবে লোক দেখানো অহংকার, কিংবা হয়তো সম্পর্কের মৃত্যু। কিন্তু নাটোরের রসুলপুর গ্রামের এই ঘটনাটা আমাকে অনেক দিন ভাবিয়েছে। এই নিষ্ঠুরতার আড়ালে যে গল্পটা লুকিয়েছিল, সেটা শোনার পর গ্রামের এমন কেউ ছিল না যার চোখ ভেজেনি। নাটোরের নিভৃত এক পল্লী এই রসুলপুর। খুব ছিমছাম সাধারণ একটা জায়গা, কিন্তু সেদিন সকালের বাতাসটা অন্য দিনের চেয়ে একটু যেন বেশিই ভারী ছিল। গ্রামের পুরনো বটতলায় চায়ের দোকানে জটলা বেঁধেছে কয়েকজন। সবার চোখ মুখে এক অদ্ভুত চাপা উত্তেজনা। কেউ কেউ আর চোখে রাস্তার দিকে তাকাচ্ছে। চায়ে চুমুক দিতে দিতে একজন এদিক ওদিক তাকিয়ে গলাটা খাদে নামিয়ে বলল, খবর পেয়েছিস? শুনলাম আজ নাকি ইন্সপেক্টর নাদিয়া রহমান গ্রামে ঢুকছেন। পাশ থেকে আরেকজন গায়ের চাদরটা আরেকটু টেনে নিয়ে বিরক্তির সুরে মুখ বাঁকাল। শহরের বড় পুলিশ, অহংকার তো আর মাটিতে পড়ে না। যা জেদি আর দেমাগি মেয়ে, কারোর কথার তোয়াক্কাই করে না। নিজের দাপট দেখাতে আসছে হয়তো। গ্রামের মানুষের চায়ের আড্ডায় বা উঠোনের গল্পে নাদিয়া রহমানের নামটা প্রায়ই ঘুরে ফিরে আসে। বাংলাদেশ পুলিশের রীতিমতো দাপুটে এক ইন্সপেক্টর তিনি। তার সম্পর্কে মানুষের ধারণা বেশ পরিষ্কার। মেয়েটার দয়ামায়া বলে কিচ্ছু নেই। প্রখর বুদ্ধিমত্তা আর প্রচণ্ড কড়া মেজাজ। আইনের প্রশ্নে একদম অপসহীন। কাউকে ছাড় দেওয়ার পাত্রী সে নয়। কিন্তু ইউনিফর্মের দাপট, ভয়ভীতি আর এত সব তকমা ছাপিয়ে রসুলপুরের মানুষের কাছে নাদিয়ার আরও একটা বড় পরিচয় ছিল, যে পরিচয়টা এই পুরো পরিস্থিতিকে করে তুলেছিল আরও জটিল। নাদিয়া এই গ্রামেরই বউ। গ্রামের সবচেয়ে শান্ত, পরোপকারী আর সহজ সরল যুবক আদনান রহমানের স্ত্রী। যে ছেলেটাকে পুরো গ্রাম ভালোবাসে, সেই আদনানের ঘরেই কিনা এমন এক আগুন স্বভাবের বউ। সমীকরণটা মেলাতে গ্রামের মানুষের এমনিতেই বেশ কষ্ট হতো। আর সেই সমীকরণ যে সেদিন সকালে এমন এক ভয়ঙ্কর মোড় নেবে, তা কেউ স্বপ্নেও ভাবেনি। রসুলপুর গ্রামের আদনান রহমানকে চেনে না এমন মানুষ মেলাভার। তবে তার পরিচিতি কোনো বিত্তবৈভব দিয়ে নয়, বরং তার নিঃস্বার্থ পরোপকারের জন্য। কারো ঘরে জ্বর জারি হলে কি বাড়ির দামায় চাল ফুরিয়ে গেলে সবার আগে যে মানুষটার কড়া নাড়া শোনা যেত, সে আদনান। কোনো কৃষকের ক্ষেতের ফসল অকাল বৃষ্টিতে তলিয়ে গেলে সে নিজের পকেটের চিন্তা না করেই সাহায্যের হাত বাড়িয়ে দিত। আদনানের বাবা রহমতুল্লাহ সাহেব গ্রামের বেশ সম্মানিত আর প্রবীণ মানুষ। নিজের ছেলেকে নিয়ে তার গর্বের শেষ ছিল না। তিনি প্রায়ই পাড়ার মোড়ে বসে বলতেন, আমার আদনানের হয়তো রাজপ্রাসাদ নেই, পকেটটাও খুব একটা ভারী না, কিন্তু আমার ছেলেটা মন থেকে একদম রাজা। রহমত চাচার এই কথায় গ্রামের কেউ কোনোদিন দ্বিমত করেনি। সবাই জানত আদনান এক বুক সাদা মন নিয়ে পথ চলে। কিন্তু সেই সকালটা ছিল একদম অন্যরকম। রসুলপুরের চিরচেনা শান্ত বাতাসে যেন বিপদের একটা গন্ধ লেগেছিল। সকাল 10টার দিকে হঠাৎ একটা অদ্ভুত শব্দে গ্রামের নিস্তব্ধতা ভেঙে গেল। দূর থেকে ভেসে আসছিল পুলিশের গাড়ির সেই চেনা কিন্তু কর্কশ সাইরেলের আওয়াজ। ওই যে পুলিশ আসছে, একটা বাচ্চা চিৎকার করে উঠল। মুহূর্তের মধ্যে ধুলো উড়িয়ে পুলিশের জিপটা গ্রামের ঠিক মাঝখানে এসে থামল। কৌতূহলী মানুষগুলো কাজ ফেলে ধীরে ধীরে সেখানে জড়ো হতে শুরু করল। জিপের ভারী দরজাটা খুলে গেল। গাড়ি থেকে নামলেন ইন্সপেক্টর নাদিয়া রহমান। তার পরনে ইস্থি করা টান টান খাকি ইউনিফর্ম, কাঁধে ঝকঝকে রূপালী তারা, মুখে এমন এক পাথুরে কাঠিন্য যা দেখে যে কেউ দ্বিতীয়বার কথা বলার সাহস হারাবে। নাদিয়ার চোখের তীক্ষ্ণ দৃষ্টি ভিড়ের দিকে একবারও গেল না। সে সোজাসুজি হাঁটা দিল একটা নির্দিষ্ট গন্তব্যে। সেটি আর কারো নয়, খোদ আদনান রহমানের বাড়ি। চারপাশ থেকে ফিসফাস শুরু হয়ে গেল। কেউ একজন অবাক হয়ে বলেই ফেলল, আরে, ইন্সপেক্টর বউ তো দেখি নিজের বাড়িতেই যাচ্ছে। নাদিয়া কারো কথায় কান দিল না। গটদট করে হেঁটে এসে বাড়ির উঠোনে গিয়ে দাঁড়াল।
সেখানে আদনান তার বাবা রহমতুল্লার সাথে একটা জল চৌকিতে বসে কথা বলছিল। নাদিয়াকে এভাবে হুট করে আসতে দেখে রহমতুল্লাহ সাহেব কিছুটা অবাক হলেও খুশিই হলেন। তিনি লাঠিটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে হাসি মুখে বললেন, আরে বৌমা, তুমি হঠাৎ এভাবে না জানিয়ে চলে এলে যে, সব ঠিক আছে তো? রহমত চাচার এই আন্তরিক হাসির বিপরীতে নাদিয়ার মুখটা ছিল বরফের মতো শীতল। সেখানে সম্মানের চেয়েও বেশি ছিল পেশাদারিত্বের এক চরম রূঢ়তা। সে শ্বশুরের কথার কোনো উত্তর দিল না, উল্টো পেছনে দাঁড়িয়ে থাকা দুজন কনস্টেবলের দিকে চোখের একটা ইশারা করল। এরপর নাদিয়ার যে কণ্ঠস্বর ভেসে এলো, তাতে পুরো বাড়ির পরিবেশ মুহূর্তেই জমে বরফ হয়ে গেল। সে চিবিয়ে চিবিয়ে এমন এক হুকুম দিল, যা এই বাড়ির কেউ, এমনকি পুরো গ্রামের মানুষও কল্পনা করতে পারেনি। আদনান রহমান, ইউ আর আন্ডার অ্যারেস্ট। উঠোনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো যেন নিজেদের কানকে বিশ্বাস করতে পারছিল না। নাদিয়ার গলার স্বর পুরো বাড়ির আনাচে কানাচে প্রতিধ্বনিত হতে লাগল, যেন এক অদৃশ্য বজ্রপাত ঘটল সেই সাধারণ টিনের চালের ঘরটিতে। এরপর কি হল? নাদিয়া কেন তার আপন স্বামীকে এভাবে সবার সামনে গ্রেপ্তার করল? আদনান কি সত্যিই কোনো অপরাধ করেছিল, নাকি এর আড়ালে লুকিয়েছিল অন্য কোনো গভীর রহস্য? আদনান রহমান, অগ্নিসংযোগের অভিযোগে আপনাকে আমি গ্রেফতার করছি। নাদিয়ার গলাটা একবারের জন্যেও কাঁপল না। অথচ এই একটা বাক্যে রহমতুল্লার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। বৃদ্ধ মানুষটা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন, শুধু বিড়বিড় করে বললেন, কি বলছো বৌমা? আমার আদনান? পুরো গ্রামে যেন শ্মশানের নীরবতা নেমে এসেছে। আদনান কিন্তু পালায়নি, এমনকি অবাকও হয়নি। সে শুধু ধীর পায়ে নাদিয়ার সামনে গিয়ে দাঁড়াল। নাদিয়ার চোখে তখন কোনো প্রেম নেই, ঘর সংসারের স্মৃতি নেই, আছে শুধু উর্দির দেমাগ আর আইনের শাসন। নাদিয়া, সত্যিই কি তুমি এটা করতে চাও? আদনানের কণ্ঠস্বর ছিল একদম নিচু, কিন্তু তাতে এক ধরনের গভীর বেদনা ছিল। নাদিয়া একটুও টলল না। সে চারপাশের লোকজনকে শুনিয়েই বলল, বখতিয়ার চৌধুরীর গুদামে আগুন লাগানো হয়েছে, আর সব প্রমাণ আপনার দিকেই আঙুল তুলছে। বখতিয়ার চৌধুরীর নাম শুনেই লোকজনের মধ্যে কানাকানি শুরু হয়ে গেল। গ্রামের মানুষ জানে বখতিয়ার চৌধুরী মানেই বিপদ। তার বিরুদ্ধে কথা বলার সাহস রসুলপুরে কারও নেই। আদনানের মতো ছেলে সেই লোকের গুদামে আগুন দেবে? কেউ যেন বিশ্বাস করতে পারছিল না। রহমতুল্লাহ ডুকরে কেঁদে উঠলেন। বৌমা, তুমি কি বলছো এসব? আমার ছেলে তো কারো সাথে পাচে থাকে না, ও কারো ক্ষতি করার কথা স্বপ্নেও ভাবতে পারে না। তুমি ওর ঘরের মানুষ হয়ে কি করে ওকে চোর ডাকাতের মতো ধরে নিয়ে যাচ্ছ? নাদিয়া তার শ্বশুরের দিকে একবারও ফিরে তাকাল না। তার চোখ শুধু আদনানের উপর স্থির। সে ব্যাগ থেকে ঝকঝকে হাতকড়াটা বের করে আনল। রোদে সেটার স্টিল যেন আগুনের মতো জ্বলছে। নাদিয়া যখন আদনানের কবজি লক্ষ্য করে হাতকড়াটা বাড়াল, তখন পুরো উঠোন স্থির হয়ে গিয়েছিল। আদনান এক মুহূর্তের জন্যে নাদিয়ার চোখের মনির দিকে তাকাল। কি দেখল সে জানি না, কিন্তু সাথে সাথেই নিজের হাত দুটো এগিয়ে দিল, বিনা বাক্য ব্যয়ে। না আদনান, না! রহমতুল্লাহ হাহাকার করে উঠলেন। তুই কেন হাত দিচ্ছিস? কেন প্রতিবাদ করছিস না? কিছু বল বাবা, কিছু বল! আদনান ফিরে তাকাল। তার চোখের কোণে জল চিকচিক করছে কিনা বোঝা গেল না, কিন্তু তার গলায় এক অদ্ভুত ধীরতা ছিল। সে তার বাবার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, বাবা, আজ ও আমার স্ত্রী নয়, আজ ও একজন পুলিশ অফিসার। ওকে ওর দায়িত্ব পালন করতে দিন। ও যা করছে ঠিকই করছে। আদনানের গলায় কোনো কষ্ট ছিল না, বরং ছিল অদ্ভুত এক স্থিরতা। নাদিয়া যখন লোহার শেকলটা তার কবজিতে এঁটে দিল, সেই কর্কশ ঝনঝন শব্দটা যেন পুরো বাড়ির দেয়ালগুলোতে প্রতিধ্বনিত হল। রহমতুল্লার চোখ দিয়ে তখন অঝরে জল পড়ছে। তিনি কাঁপতে কাঁপতে অস্ফুট স্বরে বললেন, বৌমা, তুমি নিজের সিথির সিঁদুরের মানও রাখলে না, নিজের স্বামীকেই এভাবে চোরের মতো নিয়ে যাবে? নাদিয়া কোনো উত্তর দেয়নি। তার চোখ তখন পাথরের মতো স্থির। সে একবারও শ্বশুরের দিকে তাকাল না, শুধু নির্লিপ্ত গলায় বলল, ওকে জিপে বসান। দুজন পুলিশ অফিসার আদনানের দুই হাত ধরে তাকে বাইরের দিকে টেনে নিয়ে চলল। ততক্ষণে পুরো গ্রাম আদনানের উঠোনে ভেঙে পড়েছে। মানুষের মুখে তখন হাজারো কথা। কেউ বলছে নাদিয়া বড় বেশি অহংকারী, কেউ বলছে এমন কুলক্ষী বউ যেন কারো ঘরে না আসে। আর এই পুরো বিশৃঙ্খলার মাঝে এক কোণে দাঁড়িয়ে বখতিয়ার চৌধুরী নিজের গোফে তা দিচ্ছিলেন। তার চোখের সেই শয়তানি হাসিটাই বলে দিচ্ছিল তিনি এই দিনটার জন্যই অপেক্ষা করছিলেন।
আদনান যখন জিপে ওঠার জন্য পা বাড়াল, সে একবার পেছন ফিরে তার বাবার দিকে তাকাল। বৃদ্ধ রহমতুল্লাহ তখন অসহায়ের মতো মাটিতে বসে ডুকরে কাঁদছেন। আদনান খুব নিচু স্বরে শুধু বলল, বাবা, ভয় পাবেন না, যা সত্যি তা কোনো দিন চাপা থাকে না। জিপের দরজাটা একটা ভারী শব্দে বন্ধ হয়ে গেল। তারপর সাইরেনের সেই বুক চেরা হাহাকার তুলে ধুলো উড়িয়ে গাড়িটা গ্রামের রাস্তা ছাড়ল। গ্রামের মানুষগুলোর চোখে তখন রাজ্যের বিস্ময় আর ঘৃণা। কিন্তু এই গ্রেপ্তারের আড়ালে যে কত বড় এক ত্যাগের গল্প লেখা হচ্ছিল, তা ওই মুহূর্তে কারও কল্পনাতেও ছিল না। ধীরে ধীরে মানুষের ভিড় কমে এলো। বটতলার আড্ডা থেকে শুরু করে বাড়ির দাওয়ায় সবখানেই এখন একটাই প্রশ্ন, আদনান কেন এটা করল? কারো কারো ধারণা হয়তো আদনান সত্যিই ভুল করে ফেলেছে, কিন্তু যারা আদনানকে চেনে তারা কেবল দীর্ঘশ্বাস ফেলে বলছিল, না, আদনান মানুষটা এমন না, ডালমে কুছ কালা হ্যায়। ওদিকে আদনানের সেই চেনা বাড়িটা আজ একদম নিঝুম। উঠোনের এক কোণে রহমতুল্লাহ তখনও মাটির সাথে মিশে পড়ে আছেন। তার সারা শরীর থরথর করে কাঁপছে। তিনি বারবার ঝাপসা চোখে রাস্তার দিকে তাকাচ্ছেন আর বিড়বিড় করছেন, আমার ছেলে নির্দোষ, ও কখনো এমন কাজ করতে পারে না। পাড়ার দু-একজন মহিলা তাকে টেনে তোলার চেষ্টা করছিলেন, কিন্তু সেই বৃদ্ধ মানুষের বুকের ভেতরটা ততক্ষণে দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছে। খবরটা রসুলপুরের ঘরে ঘরে বিষের মতো ছড়িয়ে পড়ল। গ্রামের চায়ের দোকানে তখন আদনান আর নাদিয়াকে নিয়ে কথার খই ফুটছে। মানুষ বলাবলি করছিল, ক্ষমতার দাপটে মেয়েটা জানোয়ার হয়ে গেছে। যে স্বামীটাকে আগলে রাখত তাকেই কিনা চোরের মতো হাতকড়া পরিয়ে নিয়ে গেল। মানুষের মুখে তখন একটাই আফসোস, এমন বউ যেন শত্রুও ঘরে না আনে। এদিকে পুলিশের জিপ তখন শহরপানে ছুটছে। গাড়ির ভেতরে জানালার পাশ দিয়ে ঝোড়ো বাতাস আসছিল, কিন্তু সেই বাতাস দুজনের মাঝখানের জমাট বাঁধা বরফ গলাতে পারল না। আদনান পেছনে চুপচাপ বসে একবার জানালার কাঁচের দিকে তাকিয়ে সামনের আয়নায় নাদিয়ার চোখচোড়া খোঁজার চেষ্টা করল, কিন্তু নাদিয়া পাথরের মূর্তির মতো সামনে তাকিয়ে, যেন পেছনের সিটে বসা মানুষটার সাথে তার কোনো জন্মজন্মান্তরের পরিচয় নেই। নীরবতা সহ্য করতে না পেরে আদনান নিচু স্বরে বলল, নাদিয়া, তুমি তো আমাকে চেনো, আমি সত্যিই কি কারো ক্ষতি করতে পারি? অন্তত তুমি তো জানো আমি কেমন মানুষ। আদনানের গলার স্বরটা একটু কেঁপে গেল, কিন্তু নাদিয়া নির্বিকার। সে এমনভাবে জানালার বাইরের অন্ধকার দেখছিল যেন আদনানের কথাগুলো তার কান পর্যন্ত পৌঁছাচ্ছেই না। অথচ ইউনিফর্মের ভেতরে তার হাত দুটো তখন ঘামছিল, বুকের ভেতরটা দুমড়ে মুছড়ে যাচ্ছিল তার, কিন্তু মুখে সেই একই ইস্পাতের মতো কঠোরতা ধরে রাখল সে। থানায় জিপটা থামতেই ১ ডজন কৌতূহলী চোখ হামলে পড়ল। একজন পুলিশ অফিসার নিজের স্বামীকে হাতকড়া পরিয়ে হাজতে নিয়ে আসছেন, এমন নাটকীয় দৃশ্য কেউ আগে দেখেনি। থানার ভেতরে তখন ফিসফাস শুরু হয়ে গেছে। নাদিয়া হন হন করে ভেতরে ঢুকে ডিউটি অফিসারের সামনে গিয়ে দাঁড়াল। তার গলার স্বরটা ছিল ভীষণ মেকি আর রুক্ষ। সে চিবিয়ে চিবিয়ে বলল, অগ্নিসংযোগের মামলা, আসামির নাম আদনান রহমান, এফআইআর কপি করে হাজতে নিন। অফিসার কলম হাতে নিয়ে এক মুহূর্ত থমকে গেলেন। তিনি হয়তো কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু নাদিয়ার চোয়াল শক্ত হয়ে থাকা দেখে আর সাহস পেলেন না। রেজিস্টারের পাতায় যখন কলমের নিবটা খসখস করে আদনানের নাম লিখছিল, তখন বাইরে থেকে আসা ট্রাফিকের আওয়াজও যেন থেমে গিয়েছিল। ওই কয়েকটা লাইনের লেখাই যেন তাদের ৭ বছরের সম্পর্কের ওপর একটা কালো কালি লেপে দিল। থানার আনুষ্ঠানিকতা শেষ করতে খুব একটা সময় লাগল না। লোহার গড়াদের ভেতরে পাঠিয়ে দেওয়া হলো আদনানকে। অথচ সেখানে দাঁড়িয়েও মানুষটার মুখে কোনো ভয়ের চিহ্ন নেই। সে চুপচাপ দাঁড়িয়ে একবার নাদিয়ার দিকে তাকাল। তার চোখে তখন না ছিল কোনো অভিযোগ, না ছিল কোনো রাগ, ছিল শুধু অগাধ এক বিশ্বাস। আদনান হয়তো জানত তার স্ত্রী তাকে যে হাতকড়াটা পরিয়েছে সেটা শুধু লোহার টুকরো নয়, তার আড়ালে অন্য কোনো সত্য লুকিয়ে আছে। একই সময়ে বখতিয়ার চৌধুরী তার বিশাল প্রাসাদের বারান্দায় রাজকীয় ভঙ্গিতে বসেছিলেন। আদনান জেলে এই খবরটা আসা মাত্রই তার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি খেলে গেল। চায়ের কাপে একটা তৃপ্তির চুমুক দিয়ে তিনি পাশে দাঁড়িয়ে থাকা লোকদের বললেন, বলেছিলাম না, আমার রাস্তায় যে দাঁড়াবে তাকে মাটির নিচে নামিয়ে দেব। এখন বুঝুক মজা। তার চ্যামচেরা হাহা করে হেসে উঠল। তারা ভাবছিল দাবার সব চাল বুঝি তাদের পক্ষেই আছে, কিন্তু সেই হাসির নেপথ্যে যে অন্য একটা সমীকরণ কষানো হয়েছে সেটা তাদের ধারণার বাইরে ছিল।
ওদিকে থানার বাইরে তখন গোধূলির আলো মিলিয়ে গিয়ে অন্ধকার ঘনিয়ে আসছে। ইন্সপেক্টর নাদিয়া তার কেবিনের দরজাটা আটকে দিয়ে একা বসেছিল। সামনের টেবিলের ফাইলগুলো ঝাপসা হয়ে আসছিল তার চোখের জলে। সারাটা দিন যে কঠিন মুখোশ সে পড়েছিল তা যেন এক নিমিষেই ধসে পড়ল। সে জানত আজকের এই কাণ্ডের পর গ্রামের কেউ তাকে ক্ষমা করবে না, সবাই তাকে অহংকারী পুলিশ বউ বলে গালি দেবে। কিন্তু সে এটাও জানত এই ঝুঁকিটা না নিলে আজ অনেক বড় কোনো সর্বনাশ হয়ে যেত। নিজের চোখের জলটুকু মুছে নিয়ে সে আবার পাথরের মতো শক্ত হয়ে উঠল। আয়নায় একবার নিজের মুখটা দেখে নিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়াল। বাইরে তখন ঝুপ করে অন্ধকার নেমেছে। নাদিয়া নিজের মনেই ফিসফিস করল, সত্য কখনো চাপা থাকে না, সময় লাগে কিন্তু সে ঠিকই বেরিয়ে আসে। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। কনস্টেবলের গলা শোনা গেল, ম্যাডাম, বখতিয়ার চৌধুরী এসেছেন দেখা করতে। নাদিয়া একবার গভীর শ্বাস নিল, তারপর খুব শান্ত কিন্তু ধারালো গলায় বলল, পাঠান ভেতরে। দরজা খেলে ঢুকল বখতিয়ার চৌধুরী, সেই লোকটা যার জন্য আজ পুরো রসুলপুর গ্রাম উত্তাল। কিন্তু নাদিয়ার চোখের সেই স্থির চাহনি বলে দিচ্ছিল গল্পটা এখানেই শেষ নয়, বরং আসল লড়াই তো এবারই শুরু। বখতিয়ার চৌধুরী কেবিনে ঢুকেই যেন পুরো জায়গার মালিক সেজে বসল। সামনের চেয়ারটায় আয়েশ করে বসে টেবিলের উপর আঙুল দিয়ে একঘেয়ে একটা শব্দ তুলছে সে। নাদিয়ার চোখের দিকে তাকিয়ে বিচ্ছিরি একটা হাসি দিয়ে বলল, ম্যাডাম, মানতেই হয় আপনি জবরদস্ত মহিলা। নিজের স্বামীকে বেঁধে নিয়ে এলেন, ভাবিনি আপনি এতটা পাষাণ হতে পারবেন। নাদিয়া একটুও টলল না, সে পাথরের মতো স্থির চোখে তাকিয়ে বলল, আইন সবার জন্যই সমান। অপরাধী কে সেটা বড় কথা, তার সাথে আমার সম্পর্ক কি সেটা দেখার সময় আমার নেই। বখতিয়ার একটা তাচ্ছিল্যের সুরে বলল, আইন দিয়ে আর কটা দিন চলে ম্যাডাম, দুনিয়া চলে পাওয়ার দিয়ে। সে উঠে দাঁড়াল, দরজার কাছে গিয়ে একবার পেছন ফিরে বলল, যাই হোক, আদনান যখন ঘানি টানতে গেছে, এখন থেকে রসুলপুরে আমার রাস্তা একদম পরিষ্কার। বখতিয়ার বেরিয়ে যেতেই ঘরটা যেন আবার নিঝুম হয়ে গেল। নাদিয়া কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে টেবিলের ওপর রাখা ফাইলটা হাতে নিল। ফাইলের ভেতরে বখতিয়ারের কুরকীর্তির শেষ নেই। সাধারণ মানুষের জমি দখল থেকে শুরু করে জাল দলিলের পাহাড় জমে আছে সেখানে। নাদিয়ার চোখের সামনে ভেসে উঠল সেই বৃদ্ধ কৃষকের মুখটা, যার সবটুকু কেড়ে নিয়েছে এই বখতিয়ার। নাদিয়া জানত এই লোকটার পাপের ঘড়া পূর্ণ হয়ে এসেছে, এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা। এদিকে হাজতের ভেতরে আদনান গড়াদের ওপাশে শান্ত হয়ে দাঁড়িয়েছিল। বাইরে একজন কনস্টেবলকে দেখে সে খুব সহজ গলায় জিজ্ঞেস করল, ভাই, রাত কি অনেক হলো? কনস্টেবল জানালা দিয়ে রাতের আকাশের দিকে তাকিয়ে বলল, সন্ধে পার হয়ে গেছে বেশ আগেই। আদনান কোনো উত্তর দিল না, সে শুধু জানালার ওপাশে থাকা অন্ধকারটার দিকে তাকিয়ে রইল। তার চোখে মুখে কোনো দুশ্চিন্তা নেই, আছে এক গভীর রহস্যময়তা, যেন সে জানত এই অন্ধকারটাই বখতিয়ারের পতন নিয়ে আসবে। রসুলপুরে রাত নেমেছে, কিন্তু গ্রামের বাতাস আজ ভীষণ ভারী। রহমতুল্লার বাড়ির চুলায় আজ আগুন চড়েনি। তিনি উঠোনের অন্ধকারে একলা বসে কি যেন ভাবছেন। প্রতিবেশীরা পাশে বসে অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু তিনি যেন অন্য কোনো জগতে হারানো। তার চোখের সামনে কেবল একটা ছবি বারবার ভাসছে, তার পুত্রবধূ নিজের হাতে ছেলের কবজিতে লোহার শিকল পরিয়ে দিচ্ছে। গ্রামের পাড়ায় পাড়ায় তখনও আদনান আর নাদিয়াকে নিয়ে কানাঘোষা চলছে। কেউ বলছে নাদিয়া বড় বেশি নির্দয়, কেউ বলছে আদনান হয়তো সত্যিই কোনো ভুল করে ফেলেছে। কিন্তু সব আলোচনার শেষ মোড়টা নিচ্ছিল বখতিয়ার চৌধুরীতে গিয়ে। লোকে এখন টের পাচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। থানায় তখন ঘড়ির কাঁটা 12টা ছুঁই। সব পুলিশ অফিসার কাজ সেরে চলে গেছে। নাদিয়া একা বসে ফাইলের পর ফাইল উল্টে যাচ্ছিল। ঠিক তখন তার ফোনটা বেজে উঠল। ওপাশ থেকে একজন গোপন সোর্স নিচু স্বরে বলল, ম্যাডাম, বখতিয়ারের সেই পুরনো গুদামে আজ রাতে অনেক লোক জড়ো হয়েছে, বড় কোনো মালপত্র লুকানো হচ্ছে মনে হয়। নাদিয়ার চোখে মুখে তখন জেদ ফুটে উঠল। এই মুহূর্তটার জন্যেই সে এতগুলো দিন অপেক্ষা করেছে। সে তার সবচেয়ে বিশ্বস্ত দুজন কনস্টেবলকে ডেকে কানে কানে পরিকল্পনা বুঝিয়ে দিল। সামান্য একটু খবর বাইরে যাওয়া মানেই সব শেষ। ঘণ্টাখানেক পর নিঝুম রাত চিরে নিঃশব্দে পুলিশের একটা জিপ শহর ছাড়ল। কোনো সাইরেন নেই, কোনো হাঁকডাক নেই। বখতিয়ার চৌধুরীর সেই পুরনো গুদামটা যখন দেখা গেল, তখনও ঘুটঘুটে অন্ধকার চারদিকে।
নাদিয়া ইশারায় সবাইকে থামতে বলল, ফিসফিস করে জানালো, সাবধান, আজ রাতে সব মুখোশ খুলবে। পুলিশ গুদামটা চারপাশ থেকে ঘিরে ফেলল নিঃশব্দে। এরপরই নাদিয়ার তীক্ষ্ণ চিৎকারটা শোনা গেল, পুলিশ, কেউ নড়বেন না! গুদামের ভেতরে হুলুস্থুল পড়ে গেল। চোর ডাকাতের মতো লোকগুলো এদিকে ওদিকে পালাতে চাইল ঠিকই, কিন্তু পালানোর পথ ততক্ষণে নাদিয়ার বাহিনী বন্ধ করে দিয়েছে। গুদামের ময়লা আর ধুলোবালির ভেতর তন্ন তন্ন করে খোঁজার পর যা পাওয়া গেল তা ছিল রীতিমতো মাথা ঘোরানো ব্যাপার। নাদিয়া যখন একটা একটা করে কাগজ উল্টাচ্ছিল, তখন দেখল গ্রামের সাধারণ কৃষকদের জমির শত শত জাল দলিল সেখানে স্তূপ করে রাখা। হঠাৎ একটা চিৎকার শোনা গেল, ম্যাডাম, সিসিটিভির রেকর্ডারটা পাওয়া গেছে! নাদিয়া তৎক্ষণাৎ সেটা চালু করার নির্দেশ দিল। স্ক্রিনে ভিডিওটা ফুটে উঠতেই দেখা গেল গুদামে আগুন লাগানো সেই লোকটা আদনান নয়, বরং বখতিয়ার চৌধুরীর নিজের পোষা এক গুন্ডা। উপস্থিত পুলিশ অফিসারদের মধ্যে তখন ফিসফাস শুরু হয়েছে। সত্যটা এবার পানির মধ্যে পরিষ্কার হয়ে গেল। নাদিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত করল, তারপর বলল, নাটক অনেক হয়েছে, এবার পর্দা ফেলার সময় এসেছে। কিন্তু গুদামের ভেতরে সেই রাতে আরও এমন কিছু তথ্য পাওয়া গিয়েছিল যা কেবল বখতিয়ারের অপরাধ নয়, বরং আদনানের আত্মত্যাগের এক করুণ কাহিনী বয়ান করছিল, যেটা শুনলে পাষাণ হৃদয়ের মানুষেরও চোখ ভিজতে বাধ্য। আসলে আদনানকে গ্রেফতার করাটা ছিল নাদিয়া আর আদনানের একটা গোপন পরিকল্পনা। নাদিয়া জানত বখতিয়ারের মতো ধুরন্ধর লোককে ধরতে হলে তার বিশ্বাস অর্জন করতে হবে এবং তাকে এটা বোঝাতে হবে যে সে জিতে গেছে। নাদিয়ার সাথে সাথে বখতিয়ারকে গ্রেফতারের নির্দেশ দিল। কয়েক ঘণ্টার মধ্যে পুলিশের বিশাল বাহিনী তার রাজপ্রাসাদ ঘেরাও করল। বখতিয়ার প্রথমে তার ক্ষমতার দেমাগ দেখিয়ে পুলিশকে ধমক দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু যখন ভিডিও ফুটেজ আর জাল দলিলের স্তূপগুলো তার চোখের সামনে তুলে ধরা হলো, তখন তার গলার সেই দাপুটে স্বর মুহূর্তেই মিলিয়ে গেল। তাসের ঘরের মতো ভেঙে পড়ল বখতিয়ার চৌধুরীর এতদিনের সাজানো সাম্রাজ্য। রাতের অন্ধকার কাটতে না কাটতেই বখতিয়ার চৌধুরীর সাম্রাজ্য তাসের ঘরের মতো ধসে পড়ল। তাকে যখন হাতকড়া পরিয়ে জিপে তোলা হল, তার সেই চিরচেনা দেমাগ তখন ধুলোয় মিশে গেছে। পরদিন সকালে রসুলপুর গ্রামের ঘুম ভাঙল এক অদ্ভুত খবর শুনে। যে বখতিয়ারকে গ্রামের মানুষ বাঘের মতো ভয় পেত, সে আজ শ্রীঘরে। মানুষ অবাক হয়ে শুনল, গুদামে আগুন লাগানো থেকে শুরু করে আদনানকে ফাঁসানো সবই ছিল বখতিয়ারের নিজের সাজানো নাটক। থানার ভেতরটা তখন একদম নিঝুম। নাদিয়া পা টিপে টিপে হাজতের সামনে গিয়ে দাঁড়াল। আদনানকে দেখেই তার ভেতরের জমে থাকা পাথরটা যেন গলে জল হয়ে গেল। আদনান হাসি মুখে তাকাল, যেন কিছুই হয়নি। খুব নিচু স্বরে বলল, নাটক কি তবে শেষ হল নাদিয়া? আদনানের এই শান্ত ভঙ্গিটাই নাদিয়াকে আরও অপরাধী করে তুলছিল। নাদিয়া কাঁপা কাঁপা হাতে তালাটা খুলল। আদনানের হাত থেকে সেই অভিশপ্ত হাতকড়াটা খোলার সময় তার চোখ দিয়ে হুড়মুড় করে জল বেরিয়ে এলো। সে শুধু ফুপিয়ে উঠে বলল, আমি আর পারছিলাম না আদনান। তোমাকে ওভাবে টেনে নিয়ে আসার সময় আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু ওই মুহূর্তে তোমাকে গ্রেপ্তার না করলে বখতিয়ারের গুন্ডারা তোমাকে মেরেই ফেলত। ওর বিশ্বাস যে তার আর কোনো রাস্তা আমার কাছে খোলা ছিল না। আদনান নাদিয়ার হাত দুটো চেপে ধরে বলল, পাগলি, আমি কি বুঝতে পারিনি? তোমার চোখে সেদিন যে আকুতি ছিল তা দেখে আমি বুঝেছিলাম তুমি আমায় বাঁচাতে চাইছ। থানার ভেতরে তখন এক অদ্ভুত আবেগ। আইনের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছিল দুজনের বিশ্বাস। দুপুরের কড়া রোদে রসুলপুরের বটতলায় তখন মেলা বসে গেছে। পঞ্চায়েতের সামনে রহমতুল্লাহ মাথা নিচু করে বসেছিলেন, যেন এক রাতেই 10 বছর বুড়িয়ে গেছেন তিনি। ঠিক তখনই পুলিশের জিপটা এসে দাঁড়াল। জিপ থেকে হাতকড়া ছাড়াই যখন আদনান নামল, তখন উপস্থিত সবার মুখ হাঁ হয়ে গেল। নাদিয়া জিপের বনোটে দাঁড়িয়ে সবার সামনে বখতিয়ারের পলিথিন মোড়ানো সেই জাল দলিলের ফাইলটা তুলে ধরল। কিভাবে বখতিয়ার বছরের পর বছর মানুষের রক্ত চুষেছে আর কিভাবে নিজের অপরাধ ঢাকতে আদনানকে বলির পাঠা বানাতে চেয়েছিল, নাদিয়ার মুখে সবটা শোনার পর পুরো গ্রামের মানুষ যেন পাথর হয়ে গেল। বটতলার সেই গমগমে ভিড়টা মুহূর্তের মধ্যে যেন পাথর হয়ে গেল। কেউ একটা শব্দ পর্যন্ত করছে না। রহমতুল্লাহ সাহেব অনেক কষ্টে লাঠিতে ভর দিয়ে উঠে দাঁড়ালেন। ঝাপসা চোখে তিনি নাদিয়ার সামনে গিয়ে দাঁড়ালেন। বৃদ্ধ মানুষটার গলা কাঁপছিল। তিনি শুধু বললেন, মারে, আমরা তোকে চিনতে ভুল করেছিলাম। ভেবেছিলাম উর্দির গরমে তুই আমাদের পর করে দিয়েছিস, কিন্তু তুই যে এই আগুনের ঘর একলা হাতে সামলেছিস তা তো আমরা কেউ ভাবিনি।
এইটুকু বলতেই তিনি কান্নায় ভেঙে পড়লেন। চারপাশের মানুষগুলোও তখন আর চোখের জল ধরে রাখতে পারল না। যারা একটু আগে আদনানকে গালি দিচ্ছিল, তারা এখন অপরাধীর মতো মাথা নিচু করে আদনানের কাছে ক্ষমা চাইতে শুরু করল। রসুলপুর গ্রাম সেদিন এক অদ্ভুত শিক্ষা পেল। সব কঠোরতার আড়ালে ঘৃণা থাকে না, মাঝে মাঝে পাহাড় সমান ভালোবাসাও লুকিয়ে থাকে। আদনান তার বাবার কাঁপতে থাকা হাত দুটো শক্ত করে ধরল। ম্লান হেসে বলল, বাবা, যা হবার হয়েছে, এখন তো অন্তত সব ঠিক আছে। রহমতুল্লাহ তখন ছেলেকে বুকে জাপটে ধরে ডুকরে কাঁদছেন। সেই দৃশ্য দেখে পাষাণ হৃদয়ের মানুষেরও চোখ ভিজে উঠছিল। যে অহংকারী পুলিশ বউকে নিয়ে এতক্ষণ নিন্দা চলছিল, আজ তার জন্যেই রসুলপুরের ভিটেমাটি রক্ষা পেল। বখতিয়ারের সব অন্ধকার যখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল, তখন সত্যি পুরো গ্রাম কান্নায় ভেঙে পড়ল। আসলে কোনো মানুষকে তার একটা মাত্র কাজ দিয়ে বিচার করা একদম উচিত না। আমাদের কাছে যেটা অন্যায় মনে হয়, হয়তো তার পেছনেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় ত্যাগ। সত্য আসতে সময় লাগে ঠিকই, কিন্তু যখন আসে, সব ভুল বোঝাবুঝি ধুয়ে মুছে সাফ করে দেয়। এবার আপনাদের পালা। আপনারা যদি সেদিন রসুলপুর গ্রামে থাকতেন, তবে নাদিয়াকে কি আপনারাও ভুল বুঝতেন? নাদিয়ার এই সাহসিকতা কি ঠিক ছিল? আমাদের কমেন্ট করে জানান। সত্য, বিশ্বাস আর ত্যাগের এই গল্পটা ভালো লাগলে একটা লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন সব মন ছোঁয়া গল্পের জন্য আমাদের চ্যানেল তালভিয়া ভয়েসকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে পরের কোনো এক গল্পে।